বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি ভালো আছো। এই করোনার দুর্যোগে যে যার মতো বাসায় থেকে অনলাইন ক্লাসগুলো করো, আর সাথে সাথে এই ভিডিওগুলো সুন্দরভাবে দেখবে এবং বই পুস্তক নিয়ে পড়াশোনা চালিয়ে যাবে। আমি মোহাম্মদ নবাব আলী, সালান্দর ডিগ্রি কলেজ, প্রভাষক, বাংলা বিভাগ। আজ তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতার নাম হচ্ছে তাহারেই পরে মনে, লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল বাংলাদেশের একজন বিশিষ্ট মহিলা কবি। তিনি নারী আন্দোলনের অগ্রপথিক। জন্মগ্রহণ করেছিলেন 1911 খ্রিস্টাব্দে বরিশালে 20 জুন, আর মারা গেছেন 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর ঢাকায়। এই দীর্ঘ জীবনে তিনি বাংলা সাহিত্যে ব্যাপক কবিতা গ্রন্থ লিখে তিনি অনেক অবদান রেখেছেন বাংলা সাহিত্যের জন্য। তার অবদান বাংলা সাহিত্য চিরদিন স্মরণ করবে। তিনি উনাকে জননী সাহসিকা উপাধিতে ভূষিত করা হয়েছে। জননী সাহসিকা। উনি একটি মুক্তিযুদ্ধ বিষয়ক একটি বই লিখেছেন, 71-এর ডায়েরি। 71-এর দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম, তিনি লিখেছেন 71-এর ডায়েরি। এই বিষয়টা অনেক সময় ভুল হয়ে যায়। তিনি অনেকগুলো তার অবদানের জন্য, তার বাংলা সাহিত্য অবদানের জন্য অনেক পুরস্কার পেয়েছেন। এছাড়া যে তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, নাসিরউদ্দিন স্বর্ণ পদক সহ বিভিন্ন পদক। তো আমরা কবিতায় চলে যাই। তাহারেই পরে মনে, লিখেছেন সুফিয়া কামাল। এই কবিতাটি মূলত গীতি কবিতা বা আত্মভাবমূলক কবিতা বা গীতি কবিতা। আত্মভাবমূলক কবিতা বা গীতি কবিতা বলতে কি বোঝায়? যে কবিতায় কবি নিজের অভিব্যক্তি বা নিজের কথাগুলো বা মনের কথাগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করে থাকেন, সেগুলোই হচ্ছে গীতি কবিতা বা আত্মভাবমূলক কবিতা। কবিতার মূলভাব আমরা লিখতে পারি বিষাদময় মধুরতা। কবিতাটির মূল ভাব আমরা লিখতে পারি বিষাদময় মধুরতা। মূল ভাব বিষাদময় মধুরতা। এই আচ্ছা, কবিতার মধ্যে আমরা 3টি ফুলের কথা পাবো। একটা হচ্ছে বাতাবি লেবুর ফুল, একটা হচ্ছে আমের মুকুল, আর একটা হচ্ছে মাধবী খুরি। মাধবী খুরি ফুল না, তবে এটাকে মাধবী লতা বলা হয়, বাসন্তী লতা বলা হয়। এটা বসন্তের আগমনের এক নিদর্শন। বসন্ত আসলে এই ধরনের ফুলগুলো ফুটে থাকে। তাছাড়াও আমরা কবিতার মধ্যে 2টি ঋতুর কথা পাবো, একটা শীত ঋতু আর একটা বসন্ত ঋতু, ঋতুরাজ বসন্ত। আমরা কবিতায় চলে যাই, দেখি। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। লাইনগুলো সুন্দর করে বুঝবা এবং এগুলো আমি যথার্থ ব্যাখ্যা করার চেষ্টা করব। হে কবি, এখানে আমরা আমাদের এটাকে আর একটা বিষয় আমরা বলতে পারি, কবিতাটি সংলাপধর্মী কবিতা। সংলাপধর্মী কবিতা, সংলাপধর্মী। সংলাপধর্মী কবিতা, সংলাপধর্মী কবিতা।
সংলাপধর্মী কবিতা। সংলাপধর্মী বলতে এখানে দুজন চরিত্র আমরা পাবো। একটা হচ্ছে কবি নিজে এবং কবি ভক্ত, দুজন চরিত্র। আমরা যদি আমি, আমরা এই ধরনের কবিতার মধ্যে কোনো শব্দ পাই তাহলে সেটা হবে কবি ভক্ত। আমি, আমরা এই ধরনের শব্দ পেলে সেগুলো হবে কবি ভক্ত। আর সে বা সে এইরকম যদি কোনো শব্দ পাওয়া যায় সেটা হবে কবি নিজে। অর্থাৎ কবি ভক্ত কবিকে প্রশ্ন করবে, সেটা কবি উত্তর দিবেন। এই হলো আমাদের এই কবিতার সংলাপধর্মী কবিতার এটা এই ধরনের পাবো আমরা। আচ্ছা, কবিতাটি আমরা পড়ি। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। কবিকে বলা হচ্ছে, কবি তুমি কেন নীরব? নীরব বলতে এখানে উদাসীন, বলতে উদাসীন। আচ্ছা, আমরা আমরা সাহিত্যের মধ্যে পাই বসন্ত ঋতু বা পহেলা বৈশাখ, বর্ষা, এই ধরনের ঋতুগুলো নিয়ে কিন্তু কবি সাহিত্যিকেরা অনেক লেখালেখি করেছেন। তাহলে এই ধরনের সময় বা এই ধরনের ঋতুগুলো আসলে কবি সাহিত্যিকরা যেহেতু লেখালেখি করেন, কবির মনের একটা আন্দোলন সৃষ্টি হয়, আন্দোলিত হয়, মনে দোলা লাগে। সেজন্যই কিন্তু কবি নীরব থাকার কারণে কবি ভক্ত কবিকে প্রশ্ন করতেছেন যে হে কবি তুমি নীরব কেন? নীরব বলতে এখানে উদাসীন কেন? ফাগুন তো ধরায় এসে গেছে। ধরায় বলতে এখানে পৃথিবীতে, যে পৃথিবীতে ফাগুন এসে গেছে, তুমি নীরব কেন? বসন্তে বরিয়া তুমি লোবে নাকি তব বন্দনায়। তব বলতে এখানে তোমার, বন্দনা হচ্ছে এখানে প্রশংসামূলক গান। যে বসন্তকে তুমি বরিয়া বলতে এখানে বরণ করে, তুমি বসন্তকে কি তুমি বরণ করে নিবে না তোমার আগমনী গানে বা তোমার প্রশংসাসূচক গানে? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। এই যে সে, আমি এর আগে বলছি যে সে বলতে যারা যেগুলো বোঝাবে সবগুলোই কবি নিজে। তাহলে কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, সে স্নিগ্ধ এখানে ভেজা আঁখি, স্নিগ্ধ আঁখি বলতে ভেজা ভেজা চোখে সে বলল দক্ষিণ দুয়ার গেছে খুলি। দক্ষিণ দুয়ার গেছে খুলি, এখানে প্রশ্ন করা হচ্ছে। দক্ষিণ দুয়ার এখানে বলতে যে মানে দক্ষিণা বাতাস বা কি আসতে শুরু করেছে, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, মানে বসন্ত ঋতুর যে আসার সময় বা বসন্ত ঋতু আসাতে যে ধরনের প্রকৃতিতে লক্ষণ দেখা যায়, এই লক্ষণগুলোর কথা বলা হচ্ছে। যে দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। আচ্ছা, এই ঘটনাগুলো স্বভাবতই আমরা বসন্ত ঋতুতে পাই। এখানে মূলত আমরা কবিতা পড়ে এইটুকু বুঝবো যে শীত ঋতু বিদায় হয়ে গেছে, হয়তো কবির মনে অনেক দুঃখ শীত ঋতুর কারণে। মূলত না, কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা গেছেন। এই শীত ঋতু চলে যাওয়ার কারণে তার মনে একটা ব্যথা বা কষ্ট বা শোক লেগেই থাকে, এই জন্য তার মন ব্যথাতুর বা শোকাতুর। মূলত শীত চলে গেছে সেজন্য কিন্তু কবির মন ব্যথিত না, কবির মন ব্যথিত হচ্ছে তার স্বামী মারা যাওয়ার বা তার স্বামীর স্মৃতিগুলোর কারণে। অর্থাৎ কবিতার মধ্যে যে ধরনের শব্দগুলো পাবো, এগুলোর সচরাচর আমরা যে শব্দটা পাই, অর্থটা পাই, এই অর্থটা ভিন্ন আরেকটি অর্থ আছে, যে অর্থটা মানে কবির ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে মানে পাই আমরা। তাহলে এখানে বলতেছে দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। আচ্ছা, আমরা কি বলতে এখানে কি ক রস্বইকার আমরা পাই। কি এর দুইটা মানে কি আছে আমরা যদি লক্ষ্য করি, একটা হচ্ছে কি কয় দীর্ঘিকার কি, আর একটা হচ্ছে কয় রস্বইকার কি। আচ্ছা, এই দুইটা কি এর মধ্যে পার্থক্য। এখানে কিন্তু সব কি হচ্ছে রস্বইকার। আচ্ছা, এটা কিভাবে হয়? যদি কি দিয়ে হ্যাঁ বা না উত্তর পাওয়া যায়, হ্যাঁ বা না উত্তর দিলেই হয়ে যায়, সেই কি হবে রস্বইকার। আর যদি প্রশ্ন করা হয় ডাইরেক্ট, অর্থাৎ অর্থ পাওয়া যাবে, উত্তর পাওয়া যাবে, যেমন WH কোশ্চেন ক্ষেত্রে যে তোমার নাম কি, হ্যাঁ বা না দিলে কিন্তু এখানে হবে না। তোমার নাম কি? আমার নাম অমুক। যখন আমি বলবো তখন সেটা আমার একটা উত্তর হইল। এই ধরনের যদি হয় তাহলে সেটা হবে কি, অর্থাৎ কয় দীর্ঘিকার কি। আর এখানে বলতেছে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি,
হ্যাঁ বা না, ইয়েস অর নট, হ্যাঁ বোধক আর না বোধক, এই দুইটার মধ্যে একটা উত্তর দিলেই কিন্তু এই কি এর অর্থ পাওয়া যায়। তাহলে এই ধরনের কিগুলো হচ্ছে কয় রস্বইকার, বাকি সবগুলো কি হচ্ছে যেগুলো ডাব্লিউএইচ কোশ্চেনের মানে হয় আর কি, সবগুলোই হচ্ছে কয় দীর্ঘিকার কি। তাহলে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, অধীর আকুল হয়েছে কি, আকুল হচ্ছে বেকুলতা, এখানে দক্ষিণা হচ্ছে দক্ষিণ দিকের, সমীর হচ্ছে বাতাস, তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এই যে কার গন্ধে গন্ধে, এই যে বাতাবি নেবুর ফুল, আমের মুকুল, এগুলোর গন্ধে গন্ধে, অর্থাৎ এখানে কবি একটা উদাসীন ভাব প্রকাশ করতেছে, অর্থাৎ তার মনের যে কষ্টটা, এই কষ্টটা কিন্তু শীত ঋতু চলে যাওয়াতে যে বসন্ত আসতেছে তাকে সে বরণ করে নিবে, তার জন্য সে গান গাইবে, হ্যাঁ, এই আনন্দে না, তার কষ্টটা হচ্ছে তার স্বামী মারা গেছে, এই দুঃখটা তার মধ্যে মানে একাত্ম হয়ে আছে। যে বলতেছে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, এখনো দেখনি তুমি, এই যে এখনই দেখনি তুমি, এখানে কবি ভক্ত প্রশ্ন করতেছেন যে এখনই দেখনি তুমি, তুমি কি দেখনি। কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কথা তব নব পুষ্প সাজ। পুষ্প সাজ হচ্ছে ফুল সজ্জা, ফুলের বিচিত্র সাজ, যেটা হচ্ছে ফুলের বিচিত্র সাজ, যে তুমি এখনই দেখনি তুমি, মানে তুমি একজন কবি, বসন্ত আসতেছে, বর্ষা আসতেছে, হেমন্ত আসতেছে ইত্যাদি তো তোমার আগে জানার কথা। কবি কিন্তু এখানে দেখছে, সব কিছুই দেখছে, দেখার পরও না দেখার একটা উন্মনা ভাব বা উদাসীনতা ভাব। আচ্ছা, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্প সাজ। হ্যাঁ, তোমার কোথায় সেই ফুলের বিচিত্র সাজ, তোমাকে মানে বসন্তের বিচিত্র সাজ তোমার থাকার কথা। কহিল সে সুদূরে চাহিয়া, এটা হচ্ছে অবহেলা সহকারে। যেমন মনে করো অবহেলা কখন আমরা প্রকাশ পাবো, যে তুমি একটা গল্প বলতেছ কাউকে, সে মোবাইলে গেম খেলতেছে, আর তোমার মানে কথার একটা উত্তর দিচ্ছে হুম হুম ইত্যাদি, অর্থাৎ তোমার কথার সে কোনো গুরুত্ব দিচ্ছে না, এটা হচ্ছে উদাসীনতা ভাব বা এই মানে উন্মনা ভাব। তাহলে কহিল সে সুদূরে চাহিয়া, মানে দূরের দিকে চাহিয়া সে বলল, অলক্ষের পাথার বাহিয়া, পাথার এখানে হচ্ছে সমুদ্র, অলখ হচ্ছে দৃষ্টির অগোচরে মানে কোনো দূর দিগন্তে সে চেয়ে বলল, তরি তার এসেছে কি। তরি তার বলতে এখানে বসন্ত, এখানে বলতেছে তরি তার, বসন্ত কি এসেছে, বেজেছে কি আগমনী গান, বসন্তের আগমনী গান কি বেজেছে, বা প্রশংসা সূচক গান কি বেজেছে। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। বলতেছে যে আমি বসন্তকে কি বরণ করে নিব, বা বসন্তকে আমি মনে রাখবো কি রাখবো না সেটা আলাদা কথা, কিন্তু বসন্তই কি আমাকে মনে রেখেছে, মানে আমাকে কি সে ডেকেছে। শুনি নাই, আমি শুনিনি, আমি রাখিনি সন্ধান, আমি তার সন্ধানও রাখিনি। কহিলাম ওগো কবি, রচিয়া লহ না আজ গীতি। শেষ পর্যন্ত কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করলো, কবি ওগো কবি, রচিয়া বলতে রচনা করে, লহনা আজও গীতি, তোমার গান তুমি রচনা করে নাও না। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমন মিনতি, বসন্ত বন্দনা, বসন্তের গান তোমার কণ্ঠে আমি শুনি। এটা একটা প্রশ্ন হতে পারে, যদি এরকম প্রশ্ন হয় যে কবি ভক্তের মিনতি বা আবেদন কি ছিল কবির কাছে, তাহলে এটা হবে বসন্তের গান শোনা, অর্থাৎ কবি কণ্ঠে বসন্তের গান শোনা। যে বলতেছে কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমন মিনতি। কহিল সে মৃদু মধুর স্বরে, নাই হোক এবারে। তাহলে কবি শেষ পর্যন্ত উত্তর করলো যে নাই হোক এবারে মৃদু, মানে কি কোনো গান বা কোনো আয়োজন বা কোনো বিচিত্র ফুলের সজ্জা ইত্যাদি নাই হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া, রোহিণী সে ভুলেনি তো এসেছে ফাগুন দেশরিয়া। এখানে আরেকটা কথা, যে প্রকৃতির সাথে মানব মনের যে একটা পার্থক্য, অর্থাৎ প্রকৃতি, তোমার কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, তুমি শোকাবহ অবস্থা, তাই বলে সূর্য কখনো উঠা থেমে থাকবে না, বা সূর্য কখনো ডুবা থেমে থাকবে না। এখানে কবি বলতেছেন যে বসন্ত চলে এসেছে, বসন্ত তো আমার জন্য কখনো ভুলে থাকেনি বা আমার জন্য মানে থেমে থাকেনি,
আমারে গাইতে গান, আমার গান শোনার জন্য কখনো থেমে থাকেনি, বা আমারে বরণ করার জন্য থেমে থাকেনি, সে ভুলে থাকেনি। ফাগুন তো ঠিকই স্মরণ করে এসেছে। সরিয়া শব্দের অর্থ হচ্ছে এখানে স্মরণ করা। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? তুমি কি অভিমান করে আছো? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। যদিও এসেছে তবু তুমি তাকে বৃথা করে দিলে, তুমি তো আমাকে ব্যর্থ করে দিলে। অর্থাৎ সৌন্দর্য বা শোভা সেখানেই পাই কবি যখন সময়ের সাথে নিজের সাহিত্য রচনা করবে, নিজের কবিতা, উপন্যাস, নাটক ইত্যাদি যখন রচনা করবে, তখনই সেটা সার্থক হয়। কিন্তু সেটা সার্থক হয়নি। অর্থাৎ ফাগুন চলে এসেছে বা বসন্ত চলে এসেছে, কিন্তু কবি কখনো সেটা মানে কি করে নাই, বরণ করে নাই, বা তার আগমনে গান গায় নাই। কবি আছে কবির মতোই, অর্থাৎ মানে তার যে বরণ করার কথা, তার যেভাবে সাজগোজের কথা, এটা সে কখনো করেনি, ওই জন্য ব্যর্থ করে দিয়েছে। অর্থাৎ বলতেছে, তুমি যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। কহিল সে পরম হেলায়, হেলায় বলতে এখানে অবহেলায় বা উদাসীনতা ভাবে। বৃথা কেন ফাগুন বেলায়? ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতী লভিনী কি ঋতুর রাজন। আচ্ছা, ফুল কি ফোটেনি শাখে বলতেছে এখানে যে ফাগুনের বেলায়, অর্থাৎ বসন্তের বেলায় গাছের শাখায় শাখায় কি ফুল ফোটেনি? থেমে আছে কি? ফুল তো ফুটেছে। পুষ্পারতী লোভেনী কি ঋতুরাজ। লোভেনী বলতে এখানে পাওয়া বা লাভ করা। পুষ্পারতী হচ্ছে পুষ্পের অঞ্জলি দেওয়া, যেটা ফুলের অঞ্জলি দেওয়া। যে ঋতুরজন, যে পুষ্পারতী লোভেনী কি, মানে বসন্ত কি ফুলের অঞ্জলি পায়নি? পেয়েছে তো। মাধবী কুরীর বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য এখানে প্রকৃতির উপহার রচনা, যেটা অর্ঘ্য শব্দের অর্থ এখানে প্রকৃতির উপহার রচনা। যে মাধবী কুরীর বুকে গন্ধ কি নাই? গন্ধ আছে তো। করে নাই কি অর্ঘ্য বিরোচন, প্রকৃতির উপহার কি সে কখনো পায়নি? পেয়েছে। হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা? সবই হোক, হয়েছে, কিন্তু তোমার বসন্তের প্রতি এরকম বিমুখতা কেন? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। হ্যাঁ, কহিলাম উপেক্ষায়, এই ঋতুরাজকে তুমি উপেক্ষায় কেন তুমি ব্যথা দিচ্ছ? তুমি কেন ব্যথা দিচ্ছ তাকে? কহিল সে কাছে সরে এসে সে বলল, বেদনার কারণ, মানে সরে আসা হচ্ছে বেদনার কারণ। কুহেলি উত্তরী তোলে মাঘের সন্ন্যাসী। কুহেলি এখানে হচ্ছে কুয়াশা, উত্তরী হচ্ছে চাদর। এখানে আমাদের দুইটি কথা হয়, যে যেমন মানুষ মারা গেলে খালি হাতে চলে যায়, সাদা কাফনের কাপড় পরে, আর শীতকালে সব গাছের পাতা ঝরে যায়, এটা রিক্ত হস্ত বলা হয়, মানে খালি হয়ে যাওয়া। আর আমরা কি করি? গায়ে চাদর পরি। ঠিক তদ্রূপ এখানে কুহেলি হচ্ছে গায়ে চাদর পরা, উত্তরী হচ্ছে কুহেলি হচ্ছে কুয়াশা, উত্তরী হচ্ছে গায়ে চাদর পরা, তলে মাঘের সন্ন্যাসী। কুয়াশার চাদরে মানে শীতকাল, মাঘের সন্ন্যাসী হচ্ছে শীতকাল, ঘিরে থাকা। অর্থাৎ তার জীবনের সাথে প্রকৃতির একটা মিলে গেছে। গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। যে শীত চলে গেছে, কুয়াশার চাদরও চলে গেছে, রিক্ত হস্তে যেমন খালি করে গেছে, ঠিক আমার বুকও খালি হয়ে গেছে। তাহারই পরে কার মনে পড়তেছে? কার কথা? কবির স্বামী নেহাল হোসেনের কথা ভুলিতে পারি না কোনো মতে। তাহলে এখানে যদিও আমাদের কবিতার পড়লে এক অর্থ হয়, কিন্তু কবিতার ভিতরে আরেক অর্থ পাই। মানে এরকম অনেক কবিতাই আছে। তো আমরা যথাসাধ্য চেষ্টা করব কবিতার মূল মর্মার্থ, অর্থাৎ মূল তত্ত্বগুলো জানার। তোমরা ভালো থাকো। এরপরে ভিডিওগুলো ভালো করে ভিডিওগুলো দেখবে, লাইন বাই লাইন তোমরা বাসায় মিলাই পড়বে। আশা করি উপকৃত হবে। ধন্যবাদ, ভালো থাকো।